পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা মানেই লম্বা ইনিংস। বাংলায় উইকেট সহসা পড়ে না। অ্যান্টি ইনকামবেন্সির বিষাক্ত স্পিন বোলিং বাংলার পিচে এসে কেমন যেন ঝিমিয়ে যায়। এখানে যেই ক্ষমতায় আসে সেই লম্বা টেস্ট ম্যাচ খেলে। তাই আর একটা বিধানসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে নির্ণায়ক প্রশ্নটা উঠছেই, বাঙালি কি রাজনৈতিক স্থিতাবস্থা প্রেমী, একেবারেই বোরিং একঘেয়ে একটা জাত যার অস্থি মজ্জায় পরিবর্তন বিমুখতা, নাকি হিসেব করে ভরসাযোগ্য বিকল্পের অপেক্ষা করে বাঙালি? কোনটা ঠিক? দেখুন, ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে শুরু থেকেই শুরু করতে হবে। স্বাধীনতার পর প্রায় 2 দশক কংগ্রেস শাসন। প্রথমে প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপর বিধান রায়, তারপর প্রফুল্ল সেন। এই যে দীর্ঘ 20 বছরের শাসন, এটা কি আদৌ অস্বাভাবিক? না, একেবারেই না। কারণ তখন সারা ভারতেই কংগ্রেস ছিল একমাত্র ডিফল্ট শাসক দল। আর এই সময়টা ছিল রাষ্ট্র গড়ার সময়। একদিকে দেশভাগের স্মৃতি, শরণার্থী স্রোত, খাদ্য সংকট, শিল্পায়নের প্রশ্ন, সব মিলিয়ে প্রশাসনিক চ্যালেঞ্জে একদম ভরপুর একটা সময়। কিন্তু 60-এর দশকের মাঝামাঝি এসে খাদ্য আন্দোলন, মূল্যবৃদ্ধি আর সাধারণ মানুষের মনের অসন্তোষ কংগ্রেসের ভিতটা কাঁপিয়ে দিল। 1967-তে প্রথমবার ক্ষমতার পরিবর্তন ঘটল। অজয় মুখার্জির নেতৃত্বে তৈরি হলো যুক্তফ্রন্ট সরকার। আসলে এটা ছিল এক ধরনের রাজনৈতিক বিদ্রোহ, কংগ্রেস সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ। কিন্তু সরকারটা যে টিকল না। একবার না, বারবার ভাঙল। আবার জোট হলো, আবার পতন, তারপর প্রেসিডেন্টস রুল। তার মানে 67 থেকে 72 এই 5টা বছর পশ্চিমবঙ্গ দেখল একদিকে জোটের অস্থিরতা, দল ভাঙা, অন্যদিকে প্রশাসনিক টানাপোড়েন, তীব্র নকশাল আন্দোলন আর পথে ঘাটে হিংসা। আসলে এই সময়টা যে শুধুই রাজনৈতিকভাবে ঘটনাবহুল ছিল তা নয়, একই সঙ্গে একটা ভয়ঙ্কর মানসিক অভিঘাতও তৈরি করেছিল। এখন প্রশ্নটা ঠিক এখানেই। এসব দেখে ভোটার কি শিখল? সে শিখল ক্ষমতার পরিবর্তন করা সম্ভব, কিন্তু পরিবর্তনের সঙ্গে অনিশ্চয়তাও আসতে পারে পায়ে পায়ে। এরপর 72-এ কংগ্রেস আবার ফিরে এলো, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। এই সময়টায় প্রশাসনিক কড়াকড়ি চরমে উঠল। একদিকে ফুল ফর্মে চলছে নকশাল দমন, অন্যদিকে আইন শৃঙ্খলা অত্যন্ত কঠোর। অবশেষে 75-এ এসে এমার্জেন্সি। বাংলার মানুষ সময় নিল না, আবার পাল্টে দিল। 1977-এ ক্ষমতায় এলো সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আসলে বামেদের এই জয়টা শুধুমাত্র একটা নির্বাচনের ফলাফল ছিল না, এটা ছিল অনেক দিনের জমে থাকা ক্ষোভের একটা বিস্ফোরণ। কারণ 72-এর নির্বাচন নিয়ে ব্যাপক অভিযোগ যেমন একদিকে ছিল, তেমনি জরুরি অবস্থা নিয়েও জমা হয়েছিল প্রচুর অভিযোগ। নাগরিক অধিকার একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল। বিরোধীদের দমন পীড়ন উঠেছিল চরমে। গ্রামে গ্রামে অসন্তোষ। আর ঠিক এই প্রেক্ষাপটেই বামফ্রন্ট একটা স্পষ্ট বার্তা দিল। তারা বলল, প্রথম কথা গণতন্ত্র ফিরবে, দ্বিতীয়ত গ্রামে গ্রামে ক্ষমতা যাবে, হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আর সব শেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ তা হলো জমির প্রশ্নে সংস্কার হবে। আর তাই অপারেশন বর্গা, পঞ্চায়েত ব্যবস্থা, এগুলো শুধুমাত্র কাগজে কলমে সরকারি নথি ছিল না, এগুলো হয়ে দাঁড়িয়েছিল সামাজিক চুক্তি, বামফ্রন্ট ও বাংলার মানুষের মধ্যে হওয়া চুক্তি।
গ্রামের মানুষ সেই তখনই প্রথমবার অনুভব করেছিল রাষ্ট্র শুধু শহরের না, গ্রামেরও। আর এই জায়গাটাই সিপিএমের ভিত্তি শক্ত করে দিল। তাই আবারও বলছি, 1977 সালের ফলাফলটা শুধু একটা ভোটে জেতা ছিল না, এটা ছিল রাজনৈতিক পুনর্গঠন। কিন্তু এবার প্রশ্নটা হলো, 34 বছর কিভাবে টিকে গেল বামেরা? দেখুন, এর কারণ বোধ হয় তারা শুধুই সরকার ছিল না তাই, বরং তারা হয়ে উঠেছিল একটা কাঠামো। দল মানে তখন পঞ্চায়েত, দল মানে তখন ট্রেড ইউনিয়ন, দল মানে তখন পাড়ায় পাড়ায় স্থানীয় স্তরে পার্টির মাধ্যমে মধ্যস্থতা। আর এভাবেই সমাজ আর সংগঠন মিলেমিশে গিয়েছিল। এটাই তাদের শক্তির উৎস ছিল, আর এটাই ধীরে ধীরে হয়ে উঠল তাদের দুর্বলতা। কারণ যখন দলই হয়ে ওঠে সিস্টেম, তখন সমালোচনা আর সংশোধনের জায়গাটা একেবারে সংকুচিত হয়ে যায়। আর হলেও ঠিক তাই। 2000 সাল নাগাদ সমস্যাটা স্পষ্ট হতে শুরু করল। জ্যোতিবাবুর জায়গায় এলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু সমস্যাগুলো যে বদলালো না। একদিকে দীর্ঘকালীন শিল্পহীনতার অভিযোগ, অন্যদিকে দীর্ঘ শাসনে আত্মতুষ্টির ফলে ক্রমশ জনবিচ্ছিন্ন হতে থাকা কমিউনিস্ট পার্টি, তার ওপর সংগঠনের অতি কঠোরতা তো ছিলই। আর এসবের মধ্যেই এসে পড়ল সিঙ্গুর, আর তারপরই নন্দীগ্রাম। জমির প্রশ্নে যে দল একদিন ক্ষমতায় এসেছিল, জমির প্রশ্নেই তারা ভিন্ন অবস্থান নিল। আর এই দ্বন্দ্বটাই বামেদের নৈতিক ভিত্তিটাকে একদম নড়বড়ে করে দিল। আর এখানেই উঠে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখন আর শুধু বিরোধী নেত্রী রইলেন না, বরং ক্রমে অসন্তোষের ভাষা হয়ে উঠলেন। তাই 2011-র পরিবর্তনটা হঠাৎ ছিল না, বরং 2006-07 সাল থেকেই জমা হচ্ছিল। প্রশ্নটা তাই অন্যভাবে করা যায়। সিপিএম কি হঠাৎ করে হেরেছিল, নাকি তারা ধীরে ধীরে নিজেদের সামাজিক চুক্তিগুলো ভেঙেছিল? 1977-এ তারা এসেছিল অধিকার ফিরিয়ে দেওয়া ও জমির প্রশ্নে, আর 2011-তে তারা গেল সেই অধিকার ও জমির প্রশ্নেই। আসলে ইতিহাস কখনো কখনো খুব নির্মমভাবে বৃত্ত সম্পূর্ণ করে। তা না হয় করলো, এরপর তো পরিবর্তন এলো, ক্ষমতায় আসলো তৃণমূল। কিন্তু পরিবর্তনের পরও সেই রেখে দেওয়ার ধারাটাই বজায় থাকলো। 2016 বলুন বা 21, তৃণমূলের পুনরাবৃত্তি। তার মানে কি, বাঙালি ভোটার সবসময় শুধু স্ট্যাটাস কোটাকেই পছন্দ করে, মানে যেমন ছিল তেমনই থাকবে। রাজ্য জুড়ে যেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, শাসক দলের একের পর এক মন্ত্রীরা জেলে অথবা বেলে, স্টিং অপারেশনে স্পষ্ট ফুটেজে শাসক দলের বড় বড় নামেদের টাকা নেওয়ার ছবি। এরপরও কি স্রেফ ভাতার জোরে ক্ষমতায় টিকে থাকা সম্ভব? এটা ভাববার মতো প্রশ্ন। দেখুন, ভাতা নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর, কিন্তু শুধুই কি ভাতা? মোটেই না। একটা বড় অংশের মানুষ কোনো ভাতা নেয় না, কিন্তু তবু তৃণমূলকে ভোটটা দেয়। তাছাড়া বিরোধী বিজেপিও তো পাল্লা দিয়ে ভাতার কথা বলছে। তাই ভাতার অঙ্কটাই যদি একমাত্র নির্ণায়ক হতো, তাহলে তো এই ফ্যাক্টরটা শুধু তৃণমূলের পক্ষেই কাজ করতো না। তাহলে কি ধর্মীয় মেরুকরণ, পরিচয়ের রাজনীতি? দেখুন, মেরুকরণ যখন হয় তখন তো দুটো মেরু তৈরি হয়। বাংলায় বিজেপি হিন্দু মেরুর বড় অংশকে পাশে পেয়েছে, কিন্তু পুরোটাকে পায়নি। আর তৃণমূলের কাছে তো অটোমেটিক্যালি সংখ্যালঘু মেরুটা চলে এসেছে। সঙ্গে আবার যোগ হয়েছে হিন্দু মেরুর যে অবশিষ্ট সেকুলার অংশটা। আবার দেখুন,
বিজেপি সনাতনী পরিচয়কে হাতিয়ার করছে, আর তৃণমূল শান দিয়ে যাচ্ছে বাঙালি অস্মিতায়। সনাতনী ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে সেই হিন্দু ধর্মেই আবদ্ধ, আর বাঙালি অস্মিতার মধ্যে আছে একদিকে যেমন জাতিসত্তা, সংস্কৃতি, ভাষা, অর্থাৎ অনেক কিছু। ফলে পরিচয়ের রাজনীতিতেও বড় স্পেস নিয়ে খেলছে খেলা হবে দল তৃণমূল। এবার আসা যাক এসআইআর প্রসঙ্গে। এসআইআর কি সত্যি বড় কোনো ফারাক করে দিতে পারবে? আশায় বুক বেঁধেছে বিজেপি, আর সতর্ক তৃণমূল জল মাপছে। ফাইনাল লিস্ট বেরোনোর পর মামলা মোকদ্দমা করে জলটা শেষ পর্যন্ত কদ্দূর গড়ায় সেদিকে নজর থাকবে। কিন্তু একটা বিষয় এখনই বলে দেওয়া যায়, তা হলো ভোটার তালিকার প্রশ্ন যদি বিশ্বাসে চির ধরায়, তবে ভোটের আগেই ফল নির্ধারণের মনস্তত্ত্ব তৈরি হয়ে যেতে পারে। কিন্তু এবার আবার ফিরে আসি মূল প্রশ্নটায়, কারণ 2026-এর ফলাফলের ভবিষ্যৎবাণী করা নির্ণায়কের এই পর্বের উদ্দেশ্য নয়, বরং প্রশ্নটা হলো এত অভিযোগ থাকা সত্ত্বেও পরপর 3টে টার্ম কিভাবে টিকে গেল তৃণমূল সরকার? আর শুধু টিকলো না, প্রত্যেকটা ভোটে আসন বাড়ালো। কি করে সম্ভব হলো? আসলে এ রাজ্যে 2011-র পর থেকে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় একক রাজনৈতিক মুখ হয়ে দাঁড়িয়েছেন। তিনি দল, দুর্নীতির অভিযোগ, প্রশাসনকে ছাপিয়ে একটা ইমেজ তৈরি করেছেন। সেটা কখনো লড়াকু নেত্রীর, কখনো আবার কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজ্যের স্বার্থ রক্ষাকারীর। অনেক ভোটারই তৃণমূল দলকে নয়, এই ব্যক্তি মমতার ইমেজকে বেছে নেয়। আরও একটা বিষয় আছে, সেটা হলো বিকল্পহীনতা। ঠিকভাবে বললে নির্ভরযোগ্য বিকল্পহীনতা। খেয়াল রাখবেন, সেই 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ, এবং প্রথম থেকেই তীব্র সিপিএম বিরোধী মুখ তিনি। অনেক আন্দোলন করেছেন, কংগ্রেসে থেকে দলের ভিতরে বাইরে লড়েছেন, এমনকি একটা সময় লড়তে না পেরে নিজের দল গড়েছেন। মাথা ফেটেছে, মার খেয়েছেন, অবরোধ, অনশন, অনেক কিছু করেছেন। এমনকি হয় এবার নয় নেভারের ডাকও দিয়েছেন, তবুও মানুষের সাড়া পাননি। আসলে বোধহয় তখনও সময় হয়নি, তাই সাড়াটা পাননি। বলছি কারণ সময় যখন হলো, বিকল্প হিসেবে যখন মানুষের ভরসা কুড়োতে পারলেন, তখনই হলেন সেই মমতাই হলেন। আজকে রাজ্যে যারা বিরোধী, সেই বিজেপি কি ভরসাযোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে? না, বিজেপি নেতারা নিজে মুখে এর উত্তর দিলে চলবে না। উত্তর দেবে বাংলার সাধারণ ভোটার। না, সেই ভোটাররাও মুখে বললে হবে না। তাদের না বলা কথা, চোখের চাহনি, অব্যক্ত অভিব্যক্তি, এই সব থেকে স্পষ্টভাবে যখন বোঝা যাবে, তখনই এই উত্তরটা গ্রাহ্য হবে। আসলে ভোটার শুধু ভাতা দেখে না, সে দেখে স্থিতিশীলতা। তার জীবনে স্থিতিশীলতা থাকবে কিনা, পরিচিত কাঠামো ভাঙবে কিনা, রাজনৈতিক সংঘাত কতটা বাড়বে নাকি বাড়বে না। তাই দুর্নীতির অভিযোগ জানার পরও ভোটার কেন সরে না বলুন তো? কারণ হয়তো সে হিসেব করে, অভিযোগ আছে, কিন্তু আমার নিজের জীবন তো সম্পূর্ণ ভেঙে পড়েনি, বরং বিকল্প এলে কি হবে কে জানে। আসলে রাজনীতি শেষ পর্যন্ত নৈতিকতা আর বাস্তবতার টানাপোড়েন। এখানেই প্রশ্ন, বাংলার ভোটার কি মনে করে বিকল্প দল আদৌ এখনই ক্ষমতায় আসতে পারবে বলে? উত্তরটা না হলে ভোট বদলে ঝুঁকি নেওয়ার মানে কি, আর হ্যাঁ হলে পরিবর্তন অবশ্যম্ভাবী। এই সাইকোলজিক্যাল জায়গাটাই আসলে বিরোধীদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ শাসককে হারাতে শুধুমাত্র ক্ষোভই যথেষ্ট নয়, বরং প্রমাণ করতে হয় আমরা ক্ষমতায় এলে স্থিতিশীলতা দেব, আমরা অনিশ্চয়তা বাড়াবো না। যতদিন এই বিশ্বাস তৈরি না হচ্ছে, ততদিনে পরিবর্তনের আশা নেই। প্রশ্নটা তাই আর শুধু ভাতা নয়, প্রশ্নটা ভরসা বনাম অনিশ্চয়তার।
ভরসাটা স্থিতাবস্থার প্রতি, আর অনিশ্চয়তাটা কম চেনা, কম জানা বিকল্পকে নিয়ে। ভোটার শেষ পর্যন্ত যেটাকে কম ঝুঁকিপূর্ণ মনে করে সেটাই বেছে নেয়। তাই সময় এসেছে নিজেকে প্রশ্ন করুন, আমরা কি পরিবর্তন চাই, নাকি পরিবর্তনের একটা নিরাপদ ভার্সন